প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনীতি.com-এর সম্পাদক শরীফুজ্জামান পিন্টু। কেমন আছেন? জি, ভালো আছি। আপনিও ভালো আছেন নিশ্চয়ই? নিশ্চয়ই। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পরে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, জাতীয় নির্বাচন আচরণবিধি ভাঙছেন সব দলেরই প্রার্থীরাই। ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা, হ্যাঁ ভোট দিলে নতুন দেশ গড়ার দরজা খুলে যাবে। জঙ্গল সলিমপুরে অভিযান, হামলায় র্যাব কর্মকর্তা নিহত। দৈনিক যুগান্তর, চাপের মুখে নির্বাচন কমিশন, অভিযোগ পাল্টা অভিযোগ। সমুদ্রের তলদেশ নিয়ে তেল পরিবহন, ৮,০০০ কোটি টাকার প্রকল্প এখন গলার কাটা। দৈনিক সমকাল, ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণ খেলাপিকে, সন্ত্রাসী হামলায় র্যাব সদস্য নিহত। কালের কণ্ঠের শিরোনাম, হেভিওয়েটরা কে কার মুখোমুখি, গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক। দৈনিক ইত্তেফাক, সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, হাতে সিল দিন, দেশ পাল্টে দিন, নতুন বাংলাদেশের গড়ার দরজা খুলে যাবে। বাংলাদেশ প্রতিদিন, আজ প্রত্যাহার, কাল প্রতীক বরাদ্দ। মানব জমিনের শিরোনাম, চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত। খবরের কাগজের শিরোনাম, হাতে সিল দিলে নতুন বাংলাদেশের দরজা খুলে যাবে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। আজকের পত্রিকার শিরোনাম, ভোট বর্জনের চিন্তায় এনসিপি, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত। রূপালী বাংলাদেশের শিরোনাম, হাতে বিপদ নাতে আপদ, হাতে দিলে সিল, নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। শিরোনামটা বেশ কাব্যিক। হাতে দিলে আপদ, না দিলে বিপদ, এটা খুব চমৎকার শিরোনাম। নির্বাচন বা একটা ধরেন ছোটোখাটো একটা নির্বাচন, যদি কোনো সমিতিরও নির্বাচন হয়, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেখানে যে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, মাননীয় প্রধান উপদেষ্টা বারবার দায়িত্বহীনভাবে বলছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করবেন তিনি, কিন্তু পরিস্থিতি যা বলছে, যেমন গতকাল এই যে একজন র্যাব কর্মকর্তা সন্ত্রাসী হামলায় র্যাব সদস্য নিহত, এবং আপনি যদি ভিডিও ফুটেজটা দেখে থাকেন দেখবেন যে তারা কি বেপরোয়া, কিভাবে গাড়িটাকে আক্রমণ করলো এবং সেখানে একজন নিহত হলো আর কয়েকজন আহত হয়েছে। তাহলে এই যে পরিস্থিতি, এদিকে এনসিপি আবার গতকাল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলছেন, শঙ্কার কথা জানিয়েছেন তারা। তাহলে কি হচ্ছে? না, এখনকার যে পরিস্থিতিটা, সামনে একটা নির্বাচন এখন ৩ সপ্তাহের মতো বাকি আছে, এরকম আর কি। তো দেখেন, এত বড় একটা নির্বাচন হবে এতদিন পরে, এত প্রত্যাশা, এত রক্ত, এত আন্দোলন, এত অভ্যুত্থানের পরে সেই নির্বাচন বাদ দিয়ে এখন যদি আপনি কান পাতেন সাধারণ মানুষের মধ্যে, ফিসফাস যেটা শোনেন যে নির্বাচন না হলে কি হবে, আরো বাড়ছে। আগে ফিসফাস কম ছিল, এখন আরো বাড়ছে। যে মানে একটা নির্বাচন আমরা সবাই চাই, সরকার চায়, রাজনৈতিক দল চায়, কিন্তু আলোচনাটা হচ্ছে যে নির্বাচন না হলে কি হবে। এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং আশঙ্কাজনক। এবং এই যে ক্ষেত্রটা তৈরি করা, নির্বাচন না হওয়া এবং না হলে কি হবে, সেই শক্তি কিন্তু আমাদের দেশে এখনো সক্রিয় আছে। সেটা যদি বলেন সরকারের মধ্যে, যদি বলেন সেটা, যদি বলেন রাজনৈতিক দলের মধ্যে বলেন, সেই শক্তি কিন্তু সক্রিয় আছে এখন পর্যন্ত, এটা পরিষ্কার বোঝা যায়। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি তো মানে সরকার বারবারই বলার চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, সুন্দর হবে, সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু সেই লক্ষণ তো দেখা যায় না। যখন আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা অভিযান চালাতে গিয়ে এভাবে নিহত হন এবং ৩ জন যেভাবে গুরুতর আহত হয়েছেন, তখন আর শুধু একটি ঘটনা তো প্রতিদিনই কিন্তু কোথাও না কোথাও ঘটছে। এবং আজ চট্টগ্রাম, কাল খুলনায়, পরশুদিন রংপুরে, এক একদিন কিন্তু এক এক জায়গায় ঘটনা ঘটছে। আপনি রংপুর কথা বললেন, সেখানে অলরেডি দেখা গেল একজন উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের সামনে যেভাবে মব ক্রিয়েট হলো, তো সেটাও একটা পরিস্থিতির কথা বলে। এটা তো সব মিলিয়ে সিগন্যালটা পরিষ্কার যে পরিস্থিতিটা আমরা ভালো দেখতে পাচ্ছি না, যদিও আমরা আশা করছি। আপনি আশা করছেন ভালো, এটা তো আশা থাকতেই হয়, আশায় মানুষ বাঁচে। কিন্তু এই যে গণভোটের ব্যাপারটা নিয়ে যে মানুষের মধ্যে একটা আবারও বিতর্ক দেখা দিল, যেমন ধরেন রূপালী বাংলাদেশের শিরোনাম হয়েছে হ্যাঁতে বিপদ নাতেও আপদ। আবার কালের কণ্ঠে একটা রিপোর্ট হয়েছে গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক। মানে আমি একটু ছোট্ট করে জানতে চাই, আপনি হ্যাঁ ভোটের সরকারে থাকলে
এই কতটা আপনি যদি নিজেই সিদ্ধান্তটা দিয়ে ফেলেন যে আপনি হ্যাঁতেই ভোট দেন, নতুন দেশ গড়ার সম্ভাবনা, দরজাটা খুলে যাবে, কি দাঁড়ায় তাহলে? এর চেয়ে বড় প্রশ্ন রেজা ভাই যদি আপনি বলেন, আমার কাছে এসছে যে যদি কেউ গণভোটের বিপক্ষে কথা বলে তাহলে তাকে বলা হচ্ছে, তাকে ট্যাগ দেওয়া হচ্ছে না, সরকারের তাকে- পক্ষ তাকে থেকে দেশ ছেড়ে চলে যেতে হবে। ফ্যাসিবাদের দোসর। এইটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এবং আমি একজন মাত্র উপদেষ্টার কথা, আমি মোটামুটি প্রতিদিন তো ধরেন উপদেষ্টারা জাতীয় নির্বাচন নিয়ে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বা দেশের এই অবস্থা নিয়ে যত কথা না বলেন, তার চেয়ে বেশি কথা বলেন গণভোট নিয়ে। তো আমি একমাত্র একজন উপদেষ্টার কথাই আমি একটা যুক্তি খুঁজে পেলাম, সেটা আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলতেছিলেন যে হ্যাঁ, না ভোট না তো কেউ বলতেই পারে, এটা তো রাইট। তো এই পজিশনে কেন সরকার থাকবে না? এটা তো সরকারের পজিশন। হ্যাঁ হ্যাঁ, হা ভোটের পক্ষে কিন্তু প্রচারও চলবে। এখন হা ভোটের পক্ষে সরকার, হা ভোটের পক্ষে সব রাজনৈতিক দল, হা ভোটের পক্ষে তাহলে হা ভোট সারা কেন? বাংলাদেশের সব প্রশাসন। আপনি যদি দেখেন না, ওই এখানে বলা হয়েছে নারকোটিক্স থেকে গণভোটের শুরু পক্ষে, করে ভূমি অফিস না, থেকে শুরু করে অলরেডি আলী রিয়াজ সবাই। সাহেব আবার বলে দিয়েছেন যে গণভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বাধা নেই। হ্যাঁ, না, এটা তো বাধা নাই মানে কি, এটা তো অফিসিয়াল অর্ডার। আপনি যদি অর্ডারগুলো, আমি কয়েকটা অর্ডার দেখেছি, আপনি ধরেন জেলা ভূমি অফিস পর্যন্ত, মাদক নিয়ন্ত্রণ অফিস পর্যন্ত, ফ্যামিলি প্ল্যানিং এর অফিস পর্যন্ত, হ্যাঁ, মানে বলেন। বাংলাদেশের হোল অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম গণভোটের সঙ্গে যুক্ত, এবং এটা সরকারের আদেশের বলে। বাহ। তো তাদের এখন কখনো কখনো মনে হয় যে জাতীয় ভোটের চেয়ে আমরা কি গণভোটটাকে বেশি গুরুত্ব গুরুত্ব দিচ্ছি। দিয়ে ফেললাম কিনা। আবার ওই যে আপনি- গণভোট সেটা দরকার, সেটা অবশ্যই একটা আলোচনা। যদিও গণভোটের পদ্ধতি নিয়ে অনেক প্রশ্ন আছে, যে এই যে 4টা প্রশ্ন, কঠিন প্রশ্ন, সেখানে রাজনৈতিক দলগুলো প্রচার চালাচ্ছে, ঠিক আছে, সেটাও আছে, সরকারও পাশালি, কিন্তু এভাবে একটা অবস্থান নেওয়া এবং যে না বলবে সে ফ্যাসিবাদের দোসর, এইভাবে ট্যাগ দেওয়া, এটা আমি বলবো যে অন্যায়। যেমন সালাউদ্দিন সাহেব বলেছেন, বিএনপির সবকিছুকে হ্যাঁ বা না এমন এক শব্দের উত্তরে পরিণত করা শেষ পর্যন্ত এক ধরনের জবরদস্তি। এক জবরদস্তি থেকে মুক্তি পেয়ে মানুষ কি আরেক জবরদস্তির মধ্যে না, পড়লো? কথা ঠিকই। আসলে আমরা এখানে জবরদস্তি করছে কিনা, আর আপনি কাউকে জোর করে হা বা যদি কেউ বুঝে ভোট দেয়, তো যে হাতে দিবে তা সে হাতেই ভোট দিবে, আর যে নাতে ভোট দিবে আপনি কি তাকে হাতে ভোট দেওয়াতে পারবেন? আপনি যতই ক্যাম্পেইন করেন, এবং যে পরিমাণ টাকা খরচ হচ্ছে এটার পেছনে, এই ক্যাম্পেইনের পেছনে, সেটাও তো পাবলিক মানি। ভোটে আটকানো গেল না 45 ঋণ খেলাপিকে, কেন ভাই? শুনুন, এখানেও ধরেন এই যে হানা ভোটের জায়গায় আসি, এখানেও কিন্তু এটা সংস্কারের অংশ ছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কারের কিন্তু প্রস্তাবও ছিল, কি যে 6 মাস আগে অন্তত ঋণ খেলাপির বিষয়টা সেটেল করেন। কিন্তু এখন হলো কি, আপনি 45 জনকে আটকাতে পারেননি। কারণ কি, তারা রিশিডিউল করে তারা ব্যবস্থা, অর্থাৎ বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে আইনি দুর্বলতার সুযোগে তারা কিন্তু বেরিয়ে গেছে। এমন আবার কথা কেউ এমন বেরোতে কথাও শোনা পারেনি। যাচ্ছে যে বলা হয়েছে নাকি আপনি কিন্তু ঋণটা পরিশোধ করে পরিশোধ দিয়ে করে দেন, হ্যাঁ। দিয়েন, এত মোলায়েম কথা। মোলায়েম কথা। তো ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে বিষয়গুলো ছিল, যেমন 1% ভোট, এটা তো একটা হয়রানি। এটা বলা হয়েছিল যেটা আরো ফ্লেক্সিবল করার জন্য, ঋণ খেলাপিদের বিষয়টা সেটেল করার জন্য, দ্বৈত নাগরিকত্বের বিষয়টা যেটা নিয়ে এখন নির্বাচন কমিশন প্রতিনিয়ত, সেটাও বলা হয়েছিল যে এটা একটা ন্যাশনাল জায়গা, একটা পজিশনের জায়গা, কিন্তু সেখানে নির্বাচন কমিশন একটা সফট পজিশনে আছে। তো এই বিষয়গুলো যদি আগে সেটেল করতে, এবং এই প্রস্তাবগুলো তো এই সরকারই করেছে, এই সরকারের কমিশনই করেছে, তো কেন নির্বাচন কমিশন সেগুলো গ্রহণ করলো না? এবং সেই বিষয়গুলো নিয়েই কিন্তু বিতর্ক আছে, এগুলো কিন্তু চিরাচরিত বিতর্ক নির্বাচনের আগে, কিন্তু সেগুলো এই সরকারের করা সিদ্ধান্ত বা নীতিমালা বলেন বা প্রস্তাব বলেন, এই সরকারের নির্বাচন কমিশন বা এই সময় নির্বাচন কমিশনই কিন্তু পুরোপুরি মানেনি বা বেশিরভাগই মানেনি। নির্বাচন কমিশনের কথা বললেন, যেমন একটি পত্রিকার শিরোনাম হয়েছে চাপের মুখে নির্বাচন কমিশন। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে বিএনপি একদিকে, এনসিপি জামায়াত আরেক দিকে, তাহলে নির্বাচন যারা করবেন তারা তো চ্যাপটা হচ্ছেনই বোধহয়, নাকি? না, সেটা তো নির্বাচন যারা করবেন তারা চ্যাপ্টা হচ্ছেনি। এখানে পরিচালনা পজিশন, যারা পাল্টাপাল্টি পজিশন। এখন জামাত এনসিপি যেহেতু তারা জোটবদ্ধ হয়েছে, এই জোটবদ্ধ হওয়ার কারণেই তাদের পজিশনটা একই পজিশন, এবং তারা বলছে যে মাঠ প্রশাসন নিরপেক্ষ নয়, তারা বলতে চাচ্ছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তারা বলছে যে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। হ্যাঁ, এরকম তাদের অনেকগুলো কমন অভিযোগ আছে, এবং যেটা গতকালকে এনসিপি দেখা করে আসছে, তার আগের দিন জামাত ইসলামী দেখা করে আসছে, এবং আমরা যেটা ধারণা এই যে পেয়েছি আপনি দেখা করে আসার প্রসঙ্গটা তুললেন, আমি একটু ছোট্ট করে জানতে চাই, আসলে আমার
সাধারণ একজন নাগরিক হিসেবে জানবার ইচ্ছে। তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন সপরিবারে, এবং তারপরেই বোধহয় মনে হলো যে না, বিএনপি দেখা করতে গেল, আমরা দেখা করতে যাচ্ছি না, না হয় না। তারপরে জামায়াত দেখা করলো, এনসিপি দেখা করলো। তো অন্যান্য দল বোধহয় আর দেশে নাই নাকি? না, অন্যান্য দলকে তো তারা আমলে সব জায়গায় পাওয়া যায় না। এই যে ভোটে আমরা দেখি যে কার প্রভাব, কার শক্তি কত বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাম দলগুলোর মধ্যে তো এক ধরনের, এবং বাম দল অনেকটা আইসোলেটেড, জাতীয় পার্টিও তাই তার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে, সেও আইসোলেটেড। তো এই তিন দল নিয়েই সরকারের ওঠা বসা, সেটা তো পরিষ্কার, সব ইয়েতেই মোটামুটি পরিষ্কার বোঝা যায়। না, যেমন আরো একটি দেখেন, তারেক রহমানের একটি বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। উনি যেটা প্রশ্ন তুলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, ইসিকে নিয়ন্ত্রণের পরিকল্পনা। না, এটা খুব হাস্যকর। আমি বলবো আই হ্যাভ এ প্ল্যান বলতে উনি যেটা বুঝিয়েছেন, ওনার প্ল্যানটা তো দেশ নিয়ে। ওনার প্ল্যান নির্বাচন কমিশনকে কন্ট্রোল বা নির্বাচন ব্যবস্থাকে কন্ট্রোল করা নিয়ে না। তো এটা খুব হালকা মানে সমালোচনা আমি বলবো, এবং এটা একজন ম্যাচিউরড পলিটিশিয়ানের কাছ থেকে এ ধরনের একটা বক্তব্যের ব্যাখ্যা এটা প্রত্যাশিত না, আমি বলবো। এবং কালকে এনসিপি যেটা বলেছে সেটা খুব ইন্টারেস্টিং, একটা পত্রিকা লিড আছে যে নির্বাচন করবে কিনা, এটা পরশুদিনও একজন নেতা বলেছে আমরা ভেবে দেখব। এটা খুব অ্যালার্মিং। এই পর্যায়ে এসে 3 সপ্তাহ নির্বাচন থাকতে এবং একটা রাজনৈতিক দল যারা জুলাই আন্দোলনের একদম সামনের সারিতে ছিল, তো তাদের মুখ দিয়ে যখন এই কথাটা আসে না, তখন কিন্তু একটা নেতিবাচক, এমনিতেই একটা ফিসফাস নেতিবাচক একটা আলোচনা আছে নির্বাচন কেন্দ্রিক, সেটা আরও বেশি জোরদার হয়। এবং এখনকার যে প্রেক্ষাপটটা না, সেটা হলো যে যখন জামাতের সঙ্গে এনসিপি জোট করলো, তখন তো এটা আরও বেশি স্প্রেড করবে এই গুঞ্জনটা। কারণ হলো, যদি এনসিপি বলে যে আমরা নির্বাচনে যাবে না, তার জোট, তাহলে জামাত অটোমেটিক কিভাবে নির্বাচনে যাবে? এখন তো জামাত 179টা আসন এবং এনসিপি 30টা আসন নিয়েছে, খেলাফতের 2 গ্রুপ মিলে আরও 30টা। এখন যেহেতু ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আসেনি, সেই আসনগুলো আছে, সেগুলো হয়তো আবার ভাগাভাগি হবে, সেটা অন্য একটা বিষয়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এনসিপি যদি কোনো কারণে এই সিদ্ধান্ত সে ভেবেচিন্তে দেখে এবং বলে যে না, এই লেভেলিং প্লেইং ফিল্ড নাই, আমরা নির্বাচন করব না, তাহলে সেটা অটোমেটিক জামাতের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হয়ে যায়। কারণ জামাত তো আর এখন সুযোগ নাই যে এনসিপিকে বাদ দিয়ে সে এই যে 30টা হোক বা 35টা হোক, সেটা বাদ দিয়ে নির্বাচনে যাবে। তো এখানে আর এক অনিশ্চয়তার বীজ আমরা দেখতে পাচ্ছি। তার মানে আপনি যেটা ওই যে ফিসফাস বললেন, তাহলে ফিসফাস মনে আরো জোরে সোরে শুরু হয়েছে। আচ্ছা, কিন্তু একটা ব্যাপার আমাকে বলেন তো, একটা শহর নিয়ন্ত্রণ করে কারা? যেমন ধরেন গতকাল এই যে ব্যাটারি চালিত রিক্সার যে আবার দোর্দণ্ড প্রতাপ, এবং যে দেখা গেল, এবং তারা কাউকেই মানে না, এবং তারা কোন সড়কে ঢুকবে ওটা তাদের নিয়ন্ত্রণের মধ্যে। তো একটা শহরের কি নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা উচিত না নাকি? না, এটা তো কলাপস করছে ঢাকা শহরের, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন বলেন, আর ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা যদি বলেন, এটা রীতিমতো কলাপস করছে। আপনি কালকের কথা যদি চিন্তা করেন, আপনি তো শুধু ব্যাটারি চালিত রিক্সার, কালকে কি হয়েছে? ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করেছে, হ্যাঁ, এবং বড় গ্যাদারিং ছিল। কালকে যেটা হয়েছে, 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় মঞ্চ স্থাপন করেছে। আগের দিনও তারা করেছে, গতকালকে, এবং এই মঞ্চে বোধহয় তারা লাগাতার, এবং তাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করার দাবিতে কালকে ব্যাটারি চালিত রিক্সা এরা নেমেছে। তো এর ফলে শহরের অবস্থাটা কি হয়? একটা রাস্তা যদি মূল রাস্তা বন্ধ থাকে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, ওই যে বলে না, পাবলিকের দুর্ভোগটা ঠেকাবে কে? এটাই বড় প্রশ্ন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।